আসসালামু আলাইকুম। আমি ফারহানা অবিলাসী, প্রভাষক, রাজধানী ডেল কলেজ। আজকে আমরা যে টপিক্সটা পড়ব সেটা মূলত অধ্যায় 5-এর দ্বিতীয় অংশ। অধ্যায় 5-এর দ্বিতীয় অংশে আমরা যা পড়ব পুরো সেমিস্টার ধরে সেটা হচ্ছে মূলত ফ্লোচার্ট, প্রোগ্রাম, অ্যালগোরিদম। ফ্লোচার্ট, প্রোগ্রাম বা অ্যালগোরিদম বলতে আমরা কি বুঝি? ফ্লোচার্ট, প্রোগ্রাম বা অ্যালগোরিদম বলতে যেটা আসলে বুঝি, ফ্লোচার্ট কি? এটা তিনটা অংশ: ফ্লোচার্ট, প্রোগ্রাম এবং অ্যালগোরিদম। মূলত ফ্লোচার্টটা প্রথমে লেখা হয়, তারপর অ্যালগোরিদম, তারপর হচ্ছে প্রোগ্রাম। আচ্ছা, আমরা প্রথমত যেটা পড়বো সেটা হচ্ছে ফ্লোচার্ট কি। ফ্লোচার্ট হচ্ছে আমরা কোনো একটা সমস্যা যদি সমাধান করতে চাই, তার যে ধারাবাহিক পর্যায়ক্রমিক স্টেপ, ধাপ আছে, সেইটাকে বলে হচ্ছে ফ্লোচার্ট। অর্থাৎ ফ্লোচার্ট হচ্ছে কোনো চিত্রের মাধ্যমে কোনো সমস্যা সমাধানের পথ বা পদ্ধতি। অর্থাৎ আমরা যদি কোনো কাজ করতে যাই, নর্মালি আমরা যে কোনো একটা যদি রান্নার কথা বলি, আমরা ফ্রিজ থেকে বের করে যদি কোনো মাছকে রান্না করতে যাই, ভেজে সবজি দিয়ে রান্না করতে চাই, তো সেটার পদ্ধতিটা কি হতে পারে? সেটা প্রথমে আমি ফ্রিজ থেকে মাছটাকে বের করব, ভিজাবো, ভাজবো, সবজি কেটে তারপর কিন্তু আমি সেই সব তরকারিটাকে রান্না করব। এটা কিন্তু একটা পর্যায়ক্রমিক ধাপ হলো। এই সমস্যাটা যে আমি বললাম, এই যে আমি একটা কাজের কথা বললাম যে মাছ রান্না করব, কিভাবে করলাম? একটা ধারাবাহিক স্টেপ বাই স্টেপ কিন্তু আমি দিচ্ছি। সরাসরি ফ্রিজ থেকে বের করে কিন্তু আমি রান্নাঘরে রান্না করে ফেলিনি, এটার একটা ধাপ ছিল। এই ধাপটাকে যদি আমি কোনো চিত্রের মাধ্যমে প্রকাশ করি, তাহলে সেটাকে বলে হচ্ছে প্রবাহ চিত্র বা ফ্লো চার্ট। অর্থাৎ আমি যে কোনো কাজ করতে গেলে অবশ্যই ধাপে ধাপে পর্যায়ক্রমিকভাবে আমাকে যেভাবে করতে হবে সেটা হচ্ছে ফ্লোচার্ট। সেটার জন্য অবশ্যই একটা চিত্র আছে। চিত্রের মাধ্যমে কোনো সমস্যার সমাধানের যে পদ্ধতি, পর্যায়ক্রমিক পদ্ধতি, সেটাই হচ্ছে ফ্লোচার্ট। আর অ্যালগোরিদম কি? অ্যালগোরিদম হচ্ছে লিখিত আকারে কোনো সমস্যা সমাধানের জন্য পর্যায়ক্রমিক ধাপগুলোকে আমরা বলি হচ্ছে অ্যালগোরিদম। লিখিত আকারে যে পর্যায়ক্রমিক ধাপগুলা দিয়ে আমি কোনো একটা সমস্যা সমাধান করি, সেটাকে আমরা বলছি অ্যালগোরিদম। ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম কেন আমাদের দরকার হয়? যারা প্রোগ্রামার তারা কেন এই পদ্ধতিগুলোকে ব্যবহার করে থাকেন? যেহেতু প্রোগ্রামাররা নিজেরা যে কোনো সমস্যা সমাধানের জন্য সমস্ত কাজগুলো রেডি করে রাখে, তো তাদের একটা পূর্ব পরিকল্পনা হচ্ছে এটা ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম। যে কোনো একটা সমস্যা, যে কোনো একটা প্রোগ্রাম লেখার আগে তাদের একটা প্ল্যানিং থাকে, একটা পরিকল্পনা থাকে। সেই পরিকল্পনার অংশ হচ্ছে এই ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম। ফ্লোচার্ট এবং অ্যালগোরিদমের যে পরিকল্পনাটার মধ্যে দিয়ে তারা যায়, সেইটা সমাধান করে তবেই তারা মূল প্রোগ্রামে চলে যায়। মূল প্রোগ্রামে সরাসরি যাওয়া যায় না, সাধারণত ফ্লোচার্ট এবং অ্যালগোরিদমের মাধ্যমেই তাদেরকে যেতে হয়। এখন যেহেতু আমি অলরেডি সংজ্ঞা বলে ফেলছি যে ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র, বাংলায় নাম হচ্ছে প্রবাহ চিত্র, কাকে বলে তোমরা বইয়ের যে কোনো অংশে, অর্থাৎ 5 নম্বর অধ্যায়ের যে কোনো অংশে যেয়ে কিন্তু ফ্লোচার্ট এবং অ্যালগোরিদমের সংজ্ঞাগুলো পেয়ে যাবে। এটার সাথে রিলেটেড আরও কিছু টপিকস আছে, সেই টপিকসগুলো আমি আজকে ক্লাসের শেষের দিকে বলে দিব। এই টপিকসগুলো তোমরা বই খুললেই পেয়ে যাবে এবং ভাষাগুলো যথেষ্ট পরিমাণ সহজ। সো তোমাদের এই টপিকসগুলো বুঝতে খুব একটা অসুবিধা হবে না। আমাদের মূল অধ্যায়ে যেতে হলে আমাদের এই অংশ থেকেই শুরু করতে হবে। এরপরে চলে যাই আমরা যে আজকে যেটা পড়ব, পুরো সেমিস্টার ধরে, অলমোস্ট পুরো সেমিস্টার ধরে কিন্তু আমরা শুধু প্রোগ্রাম, ফ্লোচার্ট এবং অ্যালগোরিদমই পড়ব। আজকে যে প্রথম সমস্যাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফারেনহাইট থেকে সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তরের জন্য একটি প্রোগ্রাম। ফারেনহাইট থেকে সেলসিয়াসে রূপান্তরের জন্য একটি প্রোগ্রাম, ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম। তিনটা টপিকস আমরা আসলে একসাথেই পড়ে ফেলবো, যেহেতু ম্যাচিং আছে এই টপিকসগুলোর, একই জাতীয় টপিকস। ফ্লোচার্টের পরের ধাপ হচ্ছে অ্যালগোরিদম, অ্যালগোরিদমের পরের ধাপ হচ্ছে প্রোগ্রাম। সো আমরা একসাথেই তিনটা টপিক্সকে পড়ে ফেলবো। প্রশ্ন যখন আসবে, সেটা সেমিস্টারের প্রশ্ন হোক বা বোর্ডের প্রশ্ন হোক, সাধারণত এই তিনটা টপিক্সের মধ্যে যে কোনো দুটা টপিক্স একসাথে আসে। অ্যালগোরিদম লিখো, প্রোগ্রাম লিখো,
অথবা ফ্লো চার্ট লিখো, প্রোগ্রাম লিখো, অথবা এক্সেপশনাল কিছু হলে প্রোগ্রাম লিখো, ফ্লো চার্ট লিখো এবং অ্যালগরিদম লিখো। এইভাবে সাধারণত এই দুইটা পার্টে আসে, ফ্লো চার্ট প্রোগ্রাম নাইলে অ্যালগরিদম প্রোগ্রাম, 3 এবং 4 মার্কসের জন্য সবসময়। এখন ফ্লো চার্ট এবং প্রোগ্রাম পড়ানোর আগে আমি বেসিক কিছু জিনিস তোমাদেরকে দেখাবো। সেটা হচ্ছে যে ফ্লো চার্টের চিত্রের প্রতীকগুলো, ফ্লো চার্টের যে প্রতীকগুলো আছে সেগুলো কি কি। দেখেন আমি এই সাইড দিয়ে একটু আপনাদেরকে বলে দিচ্ছি। এইটা হচ্ছে শুরু এবং শেষ, যে প্রতীকটা এখন আমি আঁকলাম সেটাকে বলে হচ্ছে শুরু এবং শেষ, স্টার্ট এবং এন্ড। বাংলা এবং ইংরেজি দুইভাবেই ব্যবহার করা যাবে, তোমরা চাইলে বাংলায় লিখতে পারো, তোমরা চাইলে ইংরেজিতেও লিখতে পারো। অর্থাৎ এটা হবে হচ্ছে শুরু এবং শেষ, এই টাইপের, একটু গোল বাঁকা মতন, ঠিক আছে। এটা হচ্ছে শুরু এবং শেষ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইনপুট এবং আউটপুট। এই যেটা আঁকলাম সেটা হচ্ছে ইনপুট এবং আউটপুট। এই প্রতীকটার মাধ্যমে আমরা ইনপুট এবং আউটপুট করে থাকি। একটা প্রতীকে দুটো কাজ, আগেরটাও ছিল একটা প্রতীকে দুটো কাজ, শুরু এবং শেষ, এটাতেও তাই, ইনপুট এবং আউটপুটের কাজ করে থাকে এরকম, ঠিক আছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্রক্রিয়া। প্রক্রিয়া হচ্ছে সোজা এইরকম, একদম সোজা, এটা হচ্ছে প্রক্রিয়া। প্রসেসিং, সূত্র বসাই, এই ধরনের যে প্রতীক সেটার মধ্যে আমরা সাধারণত সূত্র বসিয়ে থাকি, একদম সোজা, চার কোনো বক্স একটু লম্বা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যারো চিহ্ন। এই অ্যারো চিহ্ন দিয়ে কি বোঝায়, কোন দিক যাচ্ছে, নিচের দিকে নামতেছে না ডানে যাচ্ছে না বামে যাচ্ছে, এটা হচ্ছে অ্যারো চিহ্ন। ডানে যাবে বামে যাবে না নিচের দিকে যাবে, উপরের দিকে যাওয়ার কোনো ব্যবস্থা খুব একটা নাই, ঠিক আছে। এইরকম অ্যারো চিহ্নের মতন ডানে যাবে বামে যাবে, এইটা কোন দিকে যাচ্ছে, ফ্লোটা কোন দিকে সেটা বোঝানোর জন্য এই ধরনের চিহ্নগুলো ব্যবহার করে। এরপরে একটা আছে ছোট্ট করে, সেটা হচ্ছে গোল, ছোট্ট করে গোল, রাউন্ড, সার্কেল। কি করে, এটা সাধারণত কানেক্টিং, একটা পেজের বেশি ব্যবহার হয়ে যায় যদি, এমন একটা ফ্লো চার্ট আঁকলাম যেটা 2 পাতা 3 পাতা 4 পাতা চলে গেছে, তো 2-3টা পেজের সঙ্গে কানেকশন বুঝাইলে সাধারণত আমরা এইভাবে গোল করে সার্কেল করে দিই। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের আজকে যেটা শুরু করতেছিলাম সেটা কি, ফারেনহাইট থেকে সেলসিয়াসে যেতে চাচ্ছিলাম, ফারেনহাইট থেকে সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তর। এখন যদি বোর্ড প্যাটার্নের কথা বলি, বোর্ড প্যাটার্নের প্রশ্নের কথা বলি, ভিন্ন 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 আসতে পারে, আমি কিন্তু সবগুলো প্রশ্ন আপনাদেরকে লিখে দিব কিভাবে আসতে পারে। প্রথম কথা হচ্ছে ফারেনহাইট থেকে সেলসিয়াসে দিতে গেলে অনেক সময় সরাসরি একটা ফ্লো চার্ট দিয়ে দেয় অথবা অ্যালগরিদমটা দিয়ে দেয়, বলতে হবে প্রোগ্রামটা লিখো, ঠিক আছে। হয়তো ফ্লো চার্ট দিল, বললো প্রোগ্রাম লিখো, অ্যালগরিদম দিল, প্রোগ্রাম লিখো, ঠিক আছে। বা ফ্লো চার্ট দিয়ে বললো অ্যালগরিদমটা লিখো, প্রোগ্রামটা লিখো, অথবা অ্যালগরিদম দিয়ে বললো ফ্লো চার্ট লিখো, প্রোগ্রাম লিখো, যে কোনো একটা অংশ। অথবা সরাসরি প্রশ্ন আসতে পারে ফারেনহাইট থেকে সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তরের জন্য একটি প্রোগ্রাম লিখো, ফ্লো চার্ট লিখো বা অ্যালগরিদম লিখো। যেভাবে আমি সরাসরি বললাম এটা কিন্তু সরাসরি একটা উদ্দীপক। প্রশ্নের ভিন্নতা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আমি কিন্তু ফারেনহাইট থেকে সেলসিয়াসে যাওয়ার জন্য কোনো মান বলিনি, ফারেনহাইট থেকে সেলসিয়াসে যাওয়ার জন্য কোনো মান আলাদা করে বলে দিইনি, কিন্তু প্রশ্নের মধ্যে আলাদা করে মান বলে দিতেও পারে। ফারেনহাইটের একটা মান সাপোজ বলে দিল, ফারেনহাইটের এই মানের জন্য একটি প্রোগ্রাম লিখো, ফ্লো চার্ট লিখো, অ্যালগরিদম লিখো, এইভাবে ভিন্ন শুধু এইটুকুতেই। কিন্তু হয়তোবা আলাদা করে আসতে পারে, সরাসরি কোনো মান ছাড়া যদি বলে তাহলে একরকম হবে প্রোগ্রামটা দেখতে, অ্যালগরিদমটা দেখতে, ফ্লো চার্টটা দেখতে।
আর যদি মান দিয়ে বলে তাহলেও কিন্তু একটু ভিন্ন হবে। আচ্ছা, আমি আলাদা করে সবটাই তোমাদেরকে বলে দেব। আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে ফারেনহাইটের কোনো মান থাকবে না। ফারেনহাইটের কোনো মান থাকবে না। তাহলে কিভাবে আসতে পারে প্রশ্নটা? বলেছি ফারেনহাইট থেকে সেলসিয়াসে যাওয়ার জন্য বা রূপান্তরের জন্য একটি ফ্লো চার্ট লিখো, যদি এটা হয় প্রশ্ন। প্রথম কাজ কি? ফারেনহাইট থেকে সেলসিয়াসে যেতে যাচ্ছি, প্রথম কাজ হচ্ছে স্টার্ট। আমরা বলেছিলাম শুরু এবং শেষ চিহ্নটা এরকম হয়। প্রথম কাজ কি? স্টার্ট। ইনপুট এফ, ইনপুট এফ, এবং ইনপুট এফটা কিভাবে রেখেছি দেখো, একটু আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে এটা ঠিক বাঁকা করে এরকম বাঁকা হয়। ইনপুট এফ শুরু করলাম, এফ এর একটা মান নিতে হবে, যে মানটা আমার কাছে নাই। ইনপুট এফ, এফ এর কোনো মান কিন্তু আমার কাছে নাই। এরপরে এফ এর মানটা নিব, যখন নিয়ে সি এর এই সূত্রের মধ্যে আমি বসাবো। কি করবো? এফ এর একটা মান যেটা আমি নিব, সেই মানটা সি এর এই সূত্রের মধ্যে অ্যাপ্লাই করবো। সূত্রটা কি আছে? 5/9 গুণ f মাইনাস 32, সি ইকুয়াল টু f/9 গুণ 5/9 গুণ f মাইনাস 32। আচ্ছা, চতুর্থ ধাপ কি? প্রিন্ট করবে সেই সি এর মানকে, অর্থাৎ সি এর যে সূত্রটা ছিল সেই সূত্রের মধ্যে এফ এর মান বসে ক্যালকুলেট করে বলবে তোমার উত্তরটা হচ্ছে এই। এবং পরবর্তী স্টেপ হচ্ছে শেষ করো, অর্থাৎ ইন্ড। প্রথম কাজ কি বলছি? স্টার্ট করো, এফ এর একটা মান ইনপুট করো, এফ এর মানটাকে ইনপুট করে এখানে মানটা বসায় ক্যালকুলেশন করো এবং সিটাকে প্রিন্ট করে বের করো, এবং শেষ কাজ হচ্ছে শেষ করো। এটা কিন্তু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ চিত্রের মাধ্যমে আমি একটা সমস্যার সমাধান করেছি। চিত্রের মাধ্যমে আমি একটা সমস্যার সমাধান করেছি। পরের যে ধাপটা, পরের যে অ্যালগরিদমটা, সেটা হুবহু কিন্তু ফ্লো চার্টের মতন। তোমরা দেখতে পাচ্ছ হুবহু কিন্তু ফ্লো চার্টের মতন। প্রতিটা লেখা, প্রতিটা কথা, প্রতিটা জিনিস সেম, শুধু এখানে কিছু প্রতীক দিয়ে ব্যবহার করা হয়েছে, আর এখানে আমি স্টেপ বাই স্টেপ করেছি লিখিত আকারে। আগেরটাই কি ছিল? চিত্র ছিল, চিত্রের মাধ্যমে সমস্যা সমাধান বলেছিলাম। ফ্লোচার্ট সম্পর্কে কি বলেছিলাম? চিত্রের মাধ্যমে সমস্যা সমাধান। আর এবার কি করতেছি? চিত্র ছাড়া সেম কথাগুলো আছে, শুধু স্টেপ বাই স্টেপ। স্টেপ 1 স্টার্ট করো, স্টেপ 2 ইনপুট করো এফ এর মান, স্টেপ 3 সি এর মানটাকে ক্যালকুলেট করো, এফ এর মানটা নিয়ে সি এর মানটাকে ক্যালকুলেট করো। আপনারা এখানে চাইলে পরে ব্র্যাকেটটা ব্যবহার করার সুযোগ পাবেন। স্টেপ 4 প্রিন্ট করো সি এর মানকে, এবং স্টেপ 5 শেষ করো। সেম কাজ করেছি, শুধু একটা লিখিত রূপ, একটা ছবি আঁকা রূপ। বুঝতে পারছি? ছবি আঁকা রূপ এবং লিখিত রূপ। এখন এর পরে যেটা চলে যাব সেটা হচ্ছে কি? প্রোগ্রাম। সি ভাষায় একটি প্রোগ্রাম রচনা করো। প্রশ্নটা যদি এইভাবে আসবে, ফারেনহাইট থেকে সেলসিয়াসে যাওয়ার জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম রচনা করো। আমি প্রতিটা লাইন তোমাদেরকে স্পেসিফিকভাবে সুন্দর করে বুঝিয়ে দিব। তোমরা প্রত্যেকটা লাইন খেয়াল করবে। কেন এই লাইনগুলো তোমাদেরকে ব্যাখ্যা দেওয়া জরুরি? তোমাদের এরকম যে কোনো একটা লাইন 2 মার্কের জন্য বলতে পারে ব্যাখ্যা করো। যে কোনো একটা লাইন, এখানে আমার প্রায় 7-8টা লাইন, 10টা লাইনের মতো আছে প্রোগ্রামটা। এই 10টা লাইন কিন্তু তোমার যে কোনো একটা লাইন তুলে দিয়ে বলতে পারে ব্যাখ্যা করো। সেজন্য এই লাইনগুলো ব্যাখ্যা করা তোমার জন্য জরুরি, জানাটাও জরুরি, তোমাকে জানতে হবে। ঠিক আছে? প্রথম কথা দেখেন হ্যাশ চিহ্ন। এটা হচ্ছে সি ভাষার ফরম্যাট। এখানে 2টা লাইন দেখো, হ্যাশ চিহ্ন আছে 2টা। হ্যাশ চিহ্ন ইনক্লুড stdio, নট স্টুডিও, stdio, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার, ইনক্লুড হ্যাশট্যাগ ইনক্লুড stdio ডট h, হ্যাশট্যাগ ইনক্লুড conio ডট h। আচ্ছা, কি বলছে? এরা দুজন হচ্ছে হেডার, stdio ডট h এবং conio ডট h, দুইটা আলাদা আলাদা হেডার। এই দুইটার কাজ কিন্তু ভিন্ন ভিন্ন। আমি তোমাদেরকে এই দুটো লাইন একটু পরে বুঝাবো। আপাতত শুধু এতটুকু বলে রাখি, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার, কনিও ইনপুট আউটপুট হেডার। কনিও মানে কি? কনসোল ইনপুট আউটপুট। আচ্ছা, তারপরে আছে মেইন। মেইন দিয়ে, এগুলো সিএ ফরম্যাট। মেইন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ,
এবং সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং। সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং এর পরে কি আছে? ফ্লোট সি এবং এফ। আচ্ছা, ফ্লোট সিএফ বলতে কি বোঝায়? সি দিয়ে সেলসিয়াস বোঝায়, সি দিয়ে সেলসিয়াস বোঝায়, এফ দিয়ে ফারেনহাইট বোঝায়। সি দিয়ে সেলসিয়াস বোঝায়, এফ দিয়ে ফারেনহাইট বোঝায়। এরা দুজন হচ্ছে ফ্লোট মানের, অর্থাৎ সি এর মান এবং এফ এর মান হবে ভগ্নাংশ। সি এর মান এবং এফ এর মানটা হবে ভগ্নাংশ ধরনের। আমরা চাইলে পূর্ণ সংখ্যাও নিতে পারতাম, কিন্তু আমাদের সূত্রের যা চেহারা আছে, এখানে যে সূত্রটা তোমরা দেখতে পাচ্ছ বা ফ্লো চার্টের যে সূত্রটা তোমরা দেখতে পাচ্ছ, সূত্রের যে ধরন, তাতে মনে হচ্ছে এটার উত্তরটা ভগ্নাংশ আসার সম্ভাবনাই বেশি। সেই জন্য সি এবং এফ কে আমরা প্রথমেই ভগ্নাংশ ধরে নিয়েছি, ফ্লোট সি এবং এফ। তারপরে কি? স্ক্যান এফ। স্ক্যান এফ কেন ব্যবহার করতে হয়? স্ক্যান এফ বলতে আমরা কোনো একটা মান, এফ এর যে মানটা এখানে দেওয়া নাই, প্রশ্নের মধ্যে আমি কিন্তু বলেছি যে আমার এফ এর কোনো এখানে মান নাই, এফ এর মান নাই বলে স্ক্যান এফ করে আমাকে মানটা নিতে হবে। এফ এর যে মানটা আমার কাছে নাই, সেই মানটা আমি স্ক্যান এফ করে মানটা নেওয়ার জন্য। ঠিক আছে? এরপর আছে ডাবল ইনভার্টেড কমা। ডাবল ইনভার্টেড কমার মধ্যে পার্সেন্ট এফ। এই পার্সেন্ট এফ বলতে কি বোঝাচ্ছি? এফ এর একটা মান আমি নিচ্ছি, এফ এফ অর্থাৎ ফারেনহাইটের একটা মান আমি পার্সেন্ট এফ দিয়ে নিচ্ছি, যার ধরন কিন্তু ভগ্নাংশ ছিল। আমি একটু আগে বলেছি যে এফ এর একটা মান আমি রিড করব, যেটা বলা আছে হচ্ছে ফারেনহাইট, ফ্লোট ফারেনহাইট। এই এফ এর মানটাকে আমি রিড করব পার্সেন্ট এফ দিয়ে। পার্সেন্ট এফ দিয়ে আমাকে রিড করতে হবে, পড়তে হবে, অর্থাৎ নিতে হবে, যে কোনো একটা মান যাতে আমি নিতে পারি। অ্যান্ড এফ কেন? এটা একটা মেমোরির অংশ, অ্যান্ড চিহ্ন, কিন্তু এটা হচ্ছে অ্যান্ড চিহ্ন। অ্যান্ড এফ, অ্যান্ড কেন? এটা একটা মেমোরির অংশ, আমি যে মানটা নিব সেটা মেমোরিতে কোথাও এক জায়গায় থাকবে। এখানে আমি যে বক্সটা আঁকলাম তার মানে হচ্ছে আমি এফ এর মানটা 4 বার নিতে পারবো, এটা ইচ্ছা। 2 বার নিলেন, 3 বার নিলেন, 4 বার নিলেন, এটা আপনার ইচ্ছা, আপনি কয়বার নিতে চাচ্ছেন। আমি এখানে 4টা বক্স আঁকছি, অর্থাৎ এফ এর এই মানটাকে আমি 4 বার নিতে পারবো, অর্থাৎ একবার 40, একবার 50, একবার 60, একবার 30, ইচ্ছা 4 বার নিতে পারবো। এর জন্য অ্যান্ড এফ। এই অ্যান্ড এফ দিয়ে 4টা ভগ্নাংশ করলাম, পার্ট করলাম, 4 বার নিব মান, সেটা বুঝায়। প্রিন্ট এফ। প্রিন্ট এফ দিয়ে প্রথম আমরা এখানে 2টা প্রিন্ট এফ ব্যবহার করতেছি। প্রথম প্রিন্ট এফটা হচ্ছে এফ এর একটা মান যে নিতে যাচ্ছে, সাপোজ 40 নিতে চাচ্ছি, তাহলে মানটা চাওয়ার জন্য ইন্টারের ভ্যালু ফর এফ, ইন্টারের ভ্যালু ফর এফ, অর্থাৎ ডাবল ইনভার্টেড কমার মধ্যে আমি একটা এফ এর মান রিড করতেছি, যেটা আমার আউটপুটে একটা লাইন আসবে, এই লাইনটা হুবহু এই লাইনটা আসবে, ইন্টারের ভ্যালু ফর এফ। এই লাইনটা হুবহু আউটপুটে চলে আসবে। আসার পরে আমি যখন বলবো 40, তখন আমাকে ক্যালকুলেশন করে যে কোনো একটা মান উত্তর দেখায় দিবে। সূত্রটা কি বলা হয়েছিল? সি ইকুয়াল টু 5/9 স্টার, অর্থাৎ গুণ এফ মাইনাস 32। যে 40 মানটা আমি নিচ্ছি সেই 40 মানটা এখানে বসাবে, ক্যালকুলেট করবে এবং উত্তরটা আমার এই লাইনে এসে দেখাবে। প্রিন্ট এফ ইয়োর রেজাল্ট ইজ, ইয়োর রেজাল্ট ইজ, এই পর্যন্ত আপনাকে দেখাবে। তাহলে এরা কারা? পার্সেন্ট এফ মানে সি এর মানটা আমার ফ্লোট ধরনের ছিল, সি এবং এফ এর যে মানটা আমি নিয়েছিলাম 40, এটা ফ্লোট ধরনের হতে পারতো, অর্থাৎ 40.15 ফ্লোট ধরনেরও হতে পারত, বা 40.00 হতে পারত। দশমিক ব্যবহার করলেই কিন্তু ফ্লোট হয়ে যাচ্ছে, দশমিক ব্যবহার করলেই ফ্লোট হয়ে যাচ্ছে, অর্থাৎ 40 যে কোনো একটা মান ক্যালকুলেশন করার পরে দশমিকের পরে যে কোনো একটা সংখ্যা তো আসতেই পারে। তাই আমরা বলছি ইয়োর রেজাল্ট ইজ পার্সেন্টেজ, এবং পার্সেন্টেজ দিয়ে কি বোঝাচ্ছি? ফ্লোট। কোত্থেকে মানটা রিড করবে, কোত্থেকে মানটা ক্যালকুলেশন করে দেখাবে? সি এর কাছ থেকে, কারণ মূল সূত্রটা আছে সি এর মধ্যে। গেট সিএচ, গেট সিএচ দিয়ে কি বোঝায়? গেট ক্যারেক্টার, গেট ক্যারেক্টার, অর্থাৎ এখানে যেই বর্ণগুলো আমি ব্যবহার করতেছি, ইন্টার, এ, ভ্যালু, ফর, ইয়োর, রেজাল্ট, ইজ, এগুলো কিন্তু এক একটা বর্ণ দিয়ে কতগুলো শব্দ, এই শব্দগুলো যেন এইভাবে আসে সেই জন্য
গেট সিএইচ এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং, এখানে ওপেনিং করেছিলাম, এখানে বললাম ক্লোজিং। আমি দুটো লাইন কিন্তু তখন স্কিপ করে গেছিলাম, বলছিলাম যে দুটো লাইন আমি পরে বুঝাবো। এখন stdio.h conio.h এর কাজটা একটু বলে দিই। stdio.h এ এখানে আমার যতগুলো বর্ণ, শব্দ, ওয়ার্ড, ডিজিট, সূত্র যা আছে সব হচ্ছে stdio.h এর অন্তর্ভুক্ত। stdio.h এর অন্তর্ভুক্ত এরা সবাই, মেইন, ফ্লোট, সি এর সূত্র, গেট সিএইচ, সি, প্রিন্টএফ, সব এভরিথিং। এখানে প্রতিটা বর্ণ, দাড়ি, কমা, চিহ্ন, প্রতীক সব হচ্ছে আমার stdio.h এর অন্তর্ভুক্ত। তাহলে কনিওর অন্তর্ভুক্ত কে? কনিও হচ্ছে স্পেশাল একটা হেডার যার অধীনে থাকে শুধুমাত্র স্ক্যানএফ, প্রিন্টএফ, গেট সিএইচ। স্ক্যানএফ, প্রিন্টএফ, গেট সিএইচ। কনিও অর্থাৎ কনসোল ইনপুট আউটপুট। কনসোল ইনপুট আউটপুট, কনসোল ইনপুট আউটপুট বলতে মূলত এই তিনটা কাজকে বোঝায়। স্ক্যান করতেছি, প্রিন্ট করতেছি, গেট ক্যারেক্টার করতেছি, এই তিনটা কাজকে আমরা বলতেছি হচ্ছে কনসোল। বাকি যা আছে এখানে দাড়ি, কমা, গুণ চিহ্ন, সেমিকোলন চিহ্ন, ইনভার্টেড চিহ্ন সব হচ্ছে কার অধীনে? stdio.h এর অন্তর্ভুক্ত। আমরা আজকে যে টপিকসটা বললাম হয়তো বা আপনাদের কাছে একটু জটিল লাগতে পারে। কেন জটিল মনে হচ্ছে? তার কারণ হচ্ছে যে আপনারা বুঝতে পারতেছেন যে আমি তিনটা অংশ একসাথে পড়ায় ফেলছি। কি কি বলেছিলাম? ফ্লো চার্ট, অ্যালগরিদম, প্রোগ্রাম। এখানে আমি এফ এর কোনো মান না নিয়ে পড়াচ্ছিলাম। এফ এর কোনো মান না নিয়ে যেহেতু আমি প্রোগ্রামটা শুরু করছিলাম, ফ্লো চার্টটা শুরু করছিলাম এবং অ্যালগরিদমটাও কমপ্লিট করে ফেলছিলাম। এখন যদি আমার প্রশ্নের মধ্যে কোথাও বলে দেয় যে এফ এর একটা মান আছে, তখন কোথায় কোথায় পরিবর্তন হবে? তখন কোথায় কোথায় পরিবর্তন আমরা করব। সাপোজ প্রশ্নের মধ্যে আমাকে বলে দিল f ইকুয়াল টু 39.15, এই মানের একটা সি এর ক্যালকুলেশন করো। এফ এর এই মানের জন্য সেলসিয়াসের মান রূপান্তর করে দেখাও। কোথায় কোথায় আমরা পরিবর্তন করব? প্রথমে আসি ফ্লো চার্টে। ফ্লো চার্টে আমি সরাসরি এই জায়গাটায় বলে দেব হচ্ছে 39.15। যদি বলে দেয় এফ এর এই মানের জন্য একটা প্রোগ্রাম লিখো, ফ্লো চার্ট লিখো বা অ্যালগরিদম লিখো, তাহলে আমরা এফ ইকুয়াল টু এই জায়গাটায় ইনপুট এত, আর কোথাও কোনো পরিবর্তন নাই। ফ্লো চার্টের কোথাও কিন্তু কোনো মান আমি বসাইনি, ইভেন এখানেও না। জাস্ট ইনপুটে আমি মানটা যে দিয়ে দিয়েছিল সেটা ঠিক এই জায়গাটায় বসিয়ে কম্পিউটার একা একা এগুলো ক্যালকুলেশন করে ফেলবে। সেম এইখানেও, আর কোথাও কিন্তু কোনো পরিবর্তন নাই। বুঝতে পারতেছি? ফ্লো চার্টে কোথায় পরিবর্তন করলাম, অ্যালগরিদমে কোথায় পরিবর্তন করলাম, দেখতে পাচ্ছেন। আপনারা মাঝখানে কিন্তু কোনো কিছুই করতে হবে না, কোনো ক্যালকুলেশন নাই। এবার চলে আসি আমার প্রোগ্রামে কোথায় যাবে। প্রোগ্রামে যখন আমি মান দেওয়া থাকবে তখন এই স্ক্যানএফ এর লাইনটা ব্যবহার করার সুযোগটা কখনোই পাবো না। স্ক্যানএফ এর লাইনটার পরিবর্তে আমি ফ্লোট সি কমা এফ এর জায়গায় আমি এখানে বসাবো 39.15, সেমিকোলন দিয়ে ক্লোজিং করে দিতে হবে। অ্যাজ ইট ইজ, যা যেভাবে আছে ঠিক সেভাবেই থেকে যাবে। আপনার কোনো কাজ নাই, কম্পিউটার একা একা এটা ক্যালকুলেশন করে ফেলবে যা যেভাবে আছে। শুধু স্ক্যানএফ এর লাইনটা বাদ যাবে, শুধুমাত্র স্ক্যানএফ এর লাইনটাই কিন্তু বাদ যাবে। প্রোগ্রামে ফ্লোচার্ট এবং অ্যালগরিদমে কোথায় পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার আপনারা দেখেন, প্রথমে আমি বলে রাখছিলাম 3 মার্ক এবং 4 মার্কের প্রশ্ন। এটা অবশ্যই 3 এবং 4 মার্কের জন্য আসবে। কোনটা আসবে? হয়তো সরাসরি বলে দিবে ফারেনহাইট থেকে সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তর করো, অথবা একটা ফ্লো চার্ট চলে আসবে, অ্যালগরিদম লিখো। ঠিক আছে, অ্যালগরিদম চলে আসলো, ফ্লো চার্ট লিখো, অথবা যে কোনো একটা এসে বললো প্রোগ্রাম লিখো। এটা কিন্তু প্রশ্ন। ভ্যারাইটিস কোথায়? মান বলে দিল। ভ্যারাইটিসটা কোথায়? মান বলে দিল। আর কিন্তু কোথাও কোনো পরিবর্তন নাই। সরাসরি প্রশ্ন, উদ্দীপক থাকলেও কিন্তু সরাসরি প্রশ্ন। ফারেনহাইট থেকে সেলসিয়াসে যাওয়ার জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লিখো,
অ্যালগরিদম লিখো, ফ্লো চার্ট লিখো। 2 মার্কের জন্য প্রশ্ন কি কি আসতে পারে, 1 মার্কের জন্য প্রশ্ন কি কি আসতে পারে সেটাও আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি। ফ্লো চার্ট কি, অ্যালগরিদম কি, ফ্লো চার্ট কি, অ্যালগরিদম কি, ফ্লো চার্ট এবং অ্যালগরিদমের মধ্যে পার্থক্য লিখো, ফ্লো চার্ট এবং অ্যালগরিদমের মধ্যে পার্থক্য লিখো, ফ্লো চার্ট আকার নিয়মাবলী লিখো, ফ্লো চার্ট আকার নিয়মাবলীগুলো লিখো, ফ্লো চার্ট আকার নিয়মাবলীগুলো লিখো। তোমাদের বইতে আছে, পাতা উল্টালেই পেয়ে যাবেন, খুব সহজ ভাষায় বলা আছে। সো আমাকে আপনাদের দরকার হবে না এই কথাগুলো বোঝার জন্য। অ্যালগরিদম লেখার নিয়মগুলো লিখো, অ্যালগরিদম লেখার নিয়মগুলো লিখো। কেন এই টপিকসগুলো পড়তে হবে? এমসিকিউ এর জন্য খুবই ভাইটাল, ইম্পর্টেন্ট। এমসিকিউ এর জন্য এই টপিকসগুলো ভীষণ ভাইটাল এবং ইম্পর্টেন্ট। এরপরে যদি বলি আর কি আসতে পারে, আপনারা বইয়ের মধ্যে দেখবেন স্যাম্পল প্রশ্ন আছে, সেই স্যাম্পল প্রশ্নগুলো দেখে নেবেন। আমরা যে কোনো এক পার্টে কিন্তু এই প্রশ্নগুলো আসতে পারে। আপনার খেয়াল করলে আমার ক্লাসটা আজকে যদি মনোযোগ দিয়ে দেখেন থাকেন, তাহলে আপনাদের মাথায় ঠিকঠাক মতো যাবে যে এই টপিকসগুলো কতটা ইম্পর্টেন্ট। সরাসরি প্রশ্ন, এই প্রশ্নগুলো আপনাদের অবশ্যই আসবে। মনে করে রিপিট করে করে, রিভাইন্ড করে করে প্রয়োজনে আপনারা ক্লাসটা শুনে দেখে বাসায় বসে প্র্যাকটিস করে মুখস্থ করে লিখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন। আল্লাহ হাফিজ।